সিজন 1 এর শুরুতেই আমরা গল্পের মেন লিডকে দেখতে পাই, যে কিনা তার ছোটবেলায় স্কুইড গেম নামে একটি গেম খেলছিল। সে তার ফ্রেন্ডের সাথে সেই গেমটি খেলছিল। আমাদের মেন লিডের নাম হলো জিহন। সেই গেমে সে জিতে যায়। দেন তারপরে আমরা বর্তমান সিনে আসি, যেখানে জিহন অনেক ঋণগ্রস্ত অবস্থায় ছিল। তার অসুস্থ মায়ের চিকিৎসা করার মতো তার কাছে টাকা ছিল না। জিহন জুয়া খেলতে খুব পছন্দ করত, তাই সে ও তার বেস্ট ফ্রেন্ড দুইজন মিলে জুয়া খেলতে চলে যায়। যেখানে জিহন একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় একটা ঘোড়ার উপরে তার সমস্ত টাকা লাগিয়ে দেয়। আশ্চর্যের বিষয় এই ছিল যে সে যেই ঘোড়ার উপরে টাকা লাগিয়েছিল সেই ঘোড়াটি বিজয় লাভ করে, তাই জিহন সমস্ত টাকাগুলো জিতে যায়। তো জিহনের খুশির তো কোনো সীমানাই ছিল না। সে ভাবছিল কি করে তার মেয়েকে সে সারপ্রাইজ দিবে। সে যখনই তার মেয়েকে কল দিবে ঠিক তখনই তার সাথে তার পাওনাদারদের দেখা হয়ে যায়, যার জন্য জিহন সেখানে পালাতে শুরু করে দেয়। পাওনাদাররা সবার আগে জিহনকে অনেক মারে এবং জিহনকে দিয়ে একটি কাগজে সাইন করিয়ে নেয়। জিহন জানতো না কাগজের ভিতরে কি রয়েছে। জিহন যখন সাইন করতে পারছিল না, পাওনাদাররা তার রক্তের মাধ্যমে সাইন করিয়ে নেয়। তারপরে জিহনের সাথে সেলসম্যান নামক একজন লোকের দেখা হয়, যে কিনা তাকে বলতে থাকে যে আমি তোমাকে নিমিষেই ধনী করে দিতে পারি। জিহন তো প্রথমে অনেক রেগেছিল, তাই সে প্রথমে তাকে ভয় দেখায়। পরে সেলসম্যান তাকে বলে, তুমি যদি আমার সাথে এই গেমটা খেলো তাহলে তুমি অনেক ধনী হয়ে যাবে। আমি জানি তুমি এখন ঋণগ্রস্ত, তাই তোমার জন্য এটা সবচেয়ে বড় সুযোগ। তারপরে সেলসম্যান তাকে বোঝাতে থাকে যে কি করে এই গেমটি খেলতে হয়। যেখানে জিহন যদি এই গেমে জিতে তাহলে সে প্রতিবারে তাকে 1 লাখ ওয়ান দিবে, আর যদি সেলসম্যান জিতে তাহলে সে প্রতিবার তাকে থাপ্পড় দিবে। যার জন্য জিহন রাজি হয়ে যায়, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। তবে জিহন প্রথমবারই গেমে হেরে যায় এবং সেলসম্যান জিতে যায়, যার জন্য সেলসম্যান তাকে থাপ্পড় মারে। আর ঠিক এভাবেই তাদের গেম চলতে থাকে, যেখানে বারবারই জিহন হারছিল আর বারবারই সেলসম্যানের কাছে সে মার খাচ্ছিল। মার খেতে খেতে বেচারার অবস্থা একদমই শেষ হয়ে যায়। বহু চেষ্টার পরে সে জিতে যায় এবং সে যখন সেলসম্যানকে মারতে যাবে, সেলসম্যান তার হাত থামিয়ে দেয় এবং তাকে টাকা দেয়, যার জন্য জিহনও থেমে যায়। ঠিক এভাবেই জিহন অনেকগুলো টাকা উপার্জন করে নেয়। এরপরে সেলসম্যান তাকে বলে যে তুমি যদি এভাবেই টাকা উপার্জন করতে চাও তাহলে আমার একটা ছোট্ট ঠিকানায় তোমাকে যেতে হবে, যেখানে তুমি এর চেয়ে বড় অ্যামাউন্টের টাকা একেবারেই পেয়ে যাবে, শুধুমাত্র কিছু খেলার মাধ্যমে। বাচ্চাদের কিছু খেলা খেলেই সেখানে অনেক টাকা উপার্জন করা সম্ভব। আগ্রহী হলে যেন এই কার্ডে যোগাযোগ করুন। এরপরে সেখান থেকে সেলসম্যান চলে যায়। সাথে সেলসম্যান তাকে আরও বলে, সকালে যে লোকগুলো তোমাকে মেরেছিল লোকগুলো আমাদেরই ছিল। জিহন এই কথায় রাজি হয়ে যায় এবং তার দেওয়া মতো সেই ঠিকানায় সে যায়, যেখানে একটি গাড়ি তাকে নিতে আসে। জিহন যখন সেই গাড়িতে বসে তখন সেখানে স্প্রে ছাড়া হয়, যে স্প্রের মাধ্যমে মানুষ অজ্ঞান হয়ে যায়। তারা জিহনকে নিয়ে একটি আইল্যান্ডে যায়। জিহনের যখন চোখ খুলে তখন সে দেখতে পারে সে অনেকগুলো লোকের মাঝখানে চলে এসেছে, মানে সে মূল গেমে চলে এসেছে। আর এখানে দূর থেকে তাদেরকে সিসিটিভি ক্যামেরায় একজন ব্যক্তি দেখছিল, যে কিনা আমাদের গল্পের আরও এক মেল লিড, যার নাম হচ্ছে ফ্রন্টম্যান। তো এর ব্যাপারেও আমরা পরবর্তীতে জানতে পারবো। তো এই গেমে যারা যারা পার্টিসিপেট করবে তারা সবাই পার্টিসিপেট করার জন্য বাইরে বের হয়, যেখানে জিহনের প্রথম দিনেই একটি লোকের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। লোকটিকে আমরা আঙ্কেল হিসেবেই চিনব। তো আঙ্কেলের সাথে জিহনের সম্পর্ক অনেক ভালো ছিল। সাথে আমরা আরও জানতে পারি আঙ্কেল একজন ক্যান্সার রোগী ছিল। তবে ঠিক তখনই সেখানে একজন স্টাফ এসে তাকে বলে যে আপনাদের গেমের টাইম এখন শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট রাউন্ডের জন্য সবাই প্রস্তুতি নিন। দেন তারপরে তাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়। ফার্স্ট রাউন্ড বললেও ভুল হবে, বলতে গেলে শুরু হয় মৃত্যুর এক খেলা। গেমের নিয়ম অনুযায়ী দলটি যখন পিছনে ঘুরে থাকবে তখন সবাইকে নির্দিষ্ট সময় অনুযায়ী দৌড়াতে হবে, আবার দলটি যখন মাথা ঘোরাবে তখন যে যেখানেই থাকুক না কেন সবাইকে সেখানেই থেমে যেতে হবে, আর যদি কেউ নড়ে তাহলে তাকে সেখানেই মেরে ফেলা হবে। মূল কথায় দলটি যখন আপনার দিকে তাকাবে তখন আপনাকে এক জায়গায় স্থির হয়ে থাকতে হবে। তবে ঠিক তখনই একজন এই রুলটি ব্রেক করে, যার জন্য সেই লোকটি সেখানেই মারা যায়। আর পিছনে থাকা মেয়েটির মুখের উপরে সেই লোকটির সমস্ত রক্ত এসে পড়ে, যাতে সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। সাথে আমরা এটাও জানতে পারি গেমটি একটি গুপ্ত আইল্যান্ডে আয়োজিত করা হয়েছিল। তো এই গেমে অনেকে এলিমিনেটেড হয়, আবার অনেকেই জিতে যায়। তবে সবাই মৃত্যু নিয়ে অনেক বেশি আতঙ্কিত ছিল। ঠিক তখনই সেখানে তাদের টাকার অ্যামাউন্ট দেখানো হয়। তাদের সবাইকে বলা হয় তোমরা যদি এখন স্কিপ করতে চাও তাহলে তোমরা স্কিপ করতে পারো, মানে তোমরা যদি এখন গেম থেকে চলে যেতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো। তবে এর জন্য সর্বপ্রথম আমাদের তোমাদের মতামতের প্রয়োজন, তাই তোমরা এখানে ভোটিং করবে।
যেখানে বেশি মানুষ যদি ভোট দেয় গেমটি চালিয়ে যেতে তাহলে গেমটি চলতে থাকবে, আবার যদি বেশি মানুষ ভোট দেয় গেমটি ছেড়ে যেতে মানে স্কিপ করতে তাহলে সেটাও হবে, তবে সম্পূর্ণ ভোটিংয়ের উপর নির্ভর করে। তো এরপরে সবাই সবার মতামত দিতে থাকে, মানে সবাই ভোটিং করতে থাকে। সর্বশেষে যে ভোট দিবে সে হচ্ছে আঙ্কেল। আঙ্কেল যখন ভোট দিতে যায় তখন জিহন মনে করে আঙ্কেল হয়তো গেম চালিয়ে যাওয়ার কথা বলবেন, যার জন্য তিনি গেম বন্ধ করার উপরে ভোট দিবেন না, তবে এর উল্টো হয়, আঙ্কেল গেম বন্ধ করার উপরই ভোট দেয়, যার জন্য সবাই সেই গেমটি থেকে স্কিপ করে। তবে যাওয়ার আগে তাদের বলে দেওয়া হয় যে এটাই ভোটিং নয়, 2 দিন পরে তাদের আবারও ভোট নেওয়া হবে। তারা যদি সেই ভোটে আবারও বলে যে গেমটি আবারও চালিয়ে যাওয়া উচিত তাহলে গেমটি আবারও চলবে। তারপরে তাদের চোখ মুখ বেঁধে তাদের নিজস্ব বাসায় পাঠিয়ে দেওয়া হয়। জিহন সকালে সর্বপ্রথম পুলিশের কাছে যায় এবং স্কুইড গেমের বিরুদ্ধে মামলা করতে চায়। সে তাদেরকে সেই কার্ডও দেখায়, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে পুলিশ তাকে পাগল ভেবে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে আমরা জিনহো নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা টেবিলে স্কুইড গেমের কার্ড দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তার সেই কার্ডটি খুব চেনা চেনা লাগছিল, তাই পুলিশ স্টেশনে কোনো অ্যাকশন না নিয়ে সে সেখান থেকে চলে যায় এবং তার ভাইয়ের রুমে যায়। তার ভাইয়ের রুমে সে যখন যায় তখন সে সেখানে স্কুইড গেমের সেই কার্ডটি দেখতে পায়। আসলে তার ভাই অনেক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, তার ভাইকে সে খুঁজছিল এবং যখনই সেই কার্ডের সাথে সে কার্ডের মিল পায় তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই কেসের সাথে তার ভাইয়ের কেস হুবহু মিল। ভাইকে খুঁজতে সে জিহনের কাছে যায়, তবে জিহন তাকে কিছু বলে না। জিহন তাকে মিথ্যা কথা বলে যে আমি আসলে সেদিন ড্রাঙ্ক ছিলাম, তাই মনে যা এসেছে তাই বলেছি। তবে জিনহো জানতো যে এই ব্যক্তির মাধ্যমে সে তার ভাইকে খুঁজে পাবে, তাই সে এত সহজে তাকে ছাড়ে না। জিনহো লুকিয়ে লুকিয়ে জিহনের ইনভেস্টিগেশন করতে থাকে, আর এদিকে জিহনও জিনহুকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে সে তার দরজায় স্কুইড গেমে সেই কার্ডটি দেখতে পায়। জিহন সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে জিহন সহ বাকি সব প্লেয়াররা অনেক ঋণী ছিল, তাই ঋণ থেকে বাঁচার জন্য তাদের কাছেই একটা মাত্রই পথ ছিল, তাই তারা সবাই আগের মতো সেই গাড়িতে উঠে স্কুইড গেমে চলে যায়। তবে যেহেতু জিনহু জিহনকে ফলো করছিল তাই জিহনের গাড়ির পিছনে জিনহু নিজের গাড়ি চালায়, জিনহু জিহনকে ফলো করতে থাকে। তারপরে জিনহু একটা গার্ডকে বোকা বানিয়ে গার্ডের পোশাকগুলো নিজে পরে নেয় এবং সেই গার্ড হিসেবে সে কাজ করতে থাকে, মানে সে স্কুইড গেমে একজন গার্ড হিসেবে যায়। তারপরে সকালে সর্বপ্রথম জিহনের সাথে আঙ্কেলের দেখা হয়। আঙ্কেল তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে শুরু হয় তাদের আরও একটা গেম, যেখানে প্রথমে সবাইকে স্টার, ট্রায়াঙ্গেল এবং আমব্রেলা চয়েস করতে বলা হয়। এই 3টি অপশনের ভিতরে যে কোনো একটি অপশন চয়েস করতে পারে। যারা স্টার এবং ট্রায়াঙ্গেল চয়েস করেছিল তাদের অবস্থা তো ভালোই ছিল, তবে যারা জিহনের মতো আমব্রেলা চয়েস করেছিল তাদের অবস্থা একদমই খারাপ ছিল। তবুও জিহন সেই গেমে জিতে যায়। এরপরের রাউন্ডেও জিহন এবং তার টিম জিতে যায়। তারপরে আমরা জিনহোকে দেখতে পাই, যে কিনা সেখানে একজন গার্ডের মাধ্যমে সবকিছু জানতে চায় যে আসলে এখানে কি হচ্ছে। গার্ডটি তখন শুধুমাত্র তাকে ফ্রন্টম্যানের কথা বলে, যে গেমটি ফ্রন্টম্যান তৈরি করেছে এবং এই গেমটির প্রধানই হচ্ছে ফ্রন্টম্যান। দেন তারপরে তাদের আরও একটা রাউন্ড শুরু হয়, যেখানে সবাই সবার বেস্ট ফ্রেন্ডকে হারাচ্ছিল। যেই গেমে 2 বেস্ট ফ্রেন্ডের মাঝখানে একটি গেম আনা হয়, যেই গেমে যেই বেস্ট ফ্রেন্ড জিতবে সেই বেস্ট ফ্রেন্ড তো জিতে যাবে, আর যে হেরে যাবে তাকে সেখানেই মেরে ফেলা হবে। যার জন্য জিহনকে আঙ্কেলকে হারাতে হয়, কারণ আঙ্কেল এখানে হেরে গিয়েছিল। জিহন এখানে তার ছোটবেলার সেই ফ্রেন্ডকেও দেখতে পায়, যার সাথে সে ছোটবেলায় স্কুইড গেম খেলতো। যাই হোক, এদিকে জিনহু এই গেমের বিরুদ্ধে সকল এভিডেন্সগুলো জড়ো করতে শুরু করে দেয়। জিনহুর কাছে এখন এই গেমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল। জিনহু যখন এই সমস্ত প্রমাণগুলো তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় তখন সে জানতো না যে সেখানে নেট ছিল না, তাই তার সেই ফাইলগুলো আর সেখানে শেয়ার হয় না। তবে জিনহু যেহেতু আগেই জানতো না, তাই সে মনে করেছিল ফাইলগুলো হয়তো সেন্ড হয়েছে। এরপরে জিহন এবং গাং নামক একজন মেয়ে সাথে জিহনের ছোটবেলার বন্ধু শামু, তারা 3 জনই ফাইনাল রাউন্ডে চলে যায়। তাদের সবাইকে আত্মরক্ষার জন্য একটি ছুরি দেওয়া হয়, যার জন্য সবাই সেই ছুরি নিজের কাছে রেখে দেয়। এরপরে জিনহু ফ্রন্টম্যানের মুখোমুখি হয়, যেখানে জিনহু ফ্রন্টম্যানের কাঁধে গুলি করে। ফ্রন্টম্যান তখন তাকে নিজের ফেস দেখায়। আসলে ফ্রন্টম্যান আর কেউ নয়, জিনহুরই ভাই ছিল ফ্রন্টম্যান। জিনহু এভাবে তার ভাইকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে ফ্রন্টম্যান তার নিজের ভাইকে গুলি করে সমুদ্রে ফেলে দেয়। দেনের পরে আমরা জিহন এবং গাংকে দেখতে পাই। গাং জিহনকে বলে, ছুরিটা শুধুমাত্র আমি সামু থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিয়েছি, কারণ সামু অনেক ডেঞ্জারাস।
তুমি এই ছুরিটি দেখে ভয় পেও না, যার জন্য জিহন ছুরিটি তখন নিজের কাছে রেখে দেয়। জিহনও জানতো গাং অনেক ভালো মেয়ে, তাই সে তার সাথে কথা বলতে থাকে। জিহন গাংকে বলে যে আমি যখন এখান থেকে বের হয়ে যাব তখন সর্বপ্রথম নিজের মেয়ের জন্য কিছু করব, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। যার জন্য গাংও তখন নিজের লক্ষ্যের কথা তাকে জানায়। গাং গুরুতরভাবে আহত হয়েছিল। জিহন যখন গাঙের সামনে যায় তখন সে দেখতে পারে যে গাঙের ক্ষতস্থান থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল। তাই সে তখন ইমার্জেন্সিভাবেই সেই গার্ডগুলোকে ডাকতে শুরু করে দেয়। কিছুক্ষণের ভিতরে লাইট অন হয় এবং গার্ডগুলো সেখানে আসে। তবে জিহন দেখতে পারে যে শামুর হাতে ছুরি ছিল, আর শামু তখন গাংকে মেরে ফেলেছিল। জিহন চাচ্ছিল গাঙের মৃত্যুর বদলা নিতে, তাই সে যখনই কিছু করতে যাবে তখনই গার্ডরা তাকে থামিয়ে দেয়। যাই হোক, এরপরে তাদের ফাইনাল রাউন্ড শুরু হয়, যেখানে জিহনের সাথে শামুর ফাইট হচ্ছিল। জিহন ফাইট শুরুর আগেই চালাকি করে এবং মাটি নিয়ে শামুর মুখের উপর ছুঁড়ে মারে। তারপরে তাদের ফাইট শুরু হয়, যেখানে তারা ফাইট করতে শুরু করে দেয়। জিহন না চাইতেও শামুকে হারিয়ে ফেলে। সে যখনই শামুকে ছুরি দিয়ে মারতে যাবে তখন আমরা দেখতে পারি জিহন শামুকে ছুরি দিয়ে মারেনি। তখন তার শামুর সাথে কাটানোর ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়, তাই সে শামুকে প্রাণে মারতে পারেনি। একটা গার্ড যখন শামুকে মারতে যাবে তখনই জিহন চিল্লিয়ে ওঠে এবং বলে আমরা দুইজনই গেম থেকে স্কিপ করতে চাই। গেমের রুল অনুযায়ী দুইজনই যদি একই ভোট দেয় তাহলে সেটা মানতে হয়। যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, বিশেষ করে ফ্রন্টম্যান, কারণ এতগুলো টাকা জেতার পরেও সে কী করেই কথা বলতে পারে। জিহন শামুকে বলে ভাই চলো আমরা দুইজন আবারও নতুন করে নিজেদের জীবন শুরু করি। তবে শামু তখন তার কাছে স্যালেন্ডার করে এবং বলে অনেক দেরি হয়ে গেছে, হয়তো আমার পক্ষে এটি করা সম্ভব হবে না। যার জন্য শামু সেখানেই মারা যায়। শামুর মৃত্যুতে জিহন একবারই ভেঙে পড়ে। মারা যাওয়ার আগে শামু জিহনকে বলে যে তার ফ্যামিলির খেয়াল রাখতে। জিহন সেখানেই কাঁদতে থাকে। এরপরে তাকে ফ্রন্টম্যান নিজের গাড়িতে উঠিয়ে আনে এবং তাকে বলে আমি কখনো ভাবিনি যে তোমার মতো লোক এই গেমে বিজয় লাভ করবে, তুমি তো আমার কল্পনার থেকেও ঊর্ধ্বে। যাই হোক, এই গেম যেহেতু তুমি জিতেছো তাই এই টাকাগুলো তোমার প্রাপ্য। একথা বলে ফ্রন্টম্যান তাকে একটি জায়গায় ফেলে দেয়। জিহনের যখন চোখ খুলে তখন সে তার পাশে একটি ক্রেডিট কার্ড দেখতে পায়, যেখানে তাকে তার প্রাপ্য টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল। তবে এতগুলো টাকা পাওয়া সত্ত্বেও জিহনের মনে কোনো খুশি ছিল না, কারণ তার মতে এই টাকাগুলো সে মানুষের জীবনের বিনিময় পেয়েছিল। একদিন এক ফুলওয়ালি তার কাছে ফুল বেচতে আসে, যার জন্য জিহন তার থেকে একটা ফুল কিনে। সেই ফুলটি যখন জিহন কিনে তখন সে স্কুইড গেমে সে কার্ডটি দেখতে পায় এবং পিছনে একটি অ্যাড্রেস দেখতে পায়, যার জন্য জিহন সে অ্যাড্রেসে ছুটে যায়। সেখানে সে আঙ্কেলকে দেখতে পায়। আঙ্কেলকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে তাকে জিজ্ঞেস করে আঙ্কেল আপনি তো মারা গিয়েছিলেন, তাহলে আপনি আবারও কি করে ফিরে আসলেন? আপনার সাথে এই গেমের কি সম্পর্ক? আঙ্কেল তখন তাকে সব সত্যি খুলে বলে এবং বলে এই গেমটা আমি এবং আমার বন্ধু দুইজন মিলে বানিয়েছিলাম। আসলে আমাদের মতো ধনী ব্যক্তিরা একাকিত্বতে ভোগে, তাই আমরা নতুন কিছু চাচ্ছিলাম। তাই আমরা নিজেকে এন্টারটেইন করার জন্য গরিব লোকেদের টার্গেট করতে শুরু করে দিই এবং তাদের মাধ্যমেই গেম খেলি। যারা জিতবে তাদেরও উপকার হলো, আর যারা হারবে তারা আমাদের এন্টারটেইনমেন্টের একটা অংশ হলো। তার চেয়েও বড় কথা যে এই গেম খেলার জন্য আমরা সবার পারমিশন নিই, এমনকি আমরা তোমারও পারমিশন নিয়ে এই গেমে তোমাকেই নিয়ে এসেছিলাম, কাউকেই জোর করে এই গেমে আনা হয় না। আঙ্কেলের কথা শেষ হতে না হতেই আঙ্কেল সেখানেই মারা যায়। এবার জিহন সিদ্ধান্ত নেয় যে এই মৃত্যুর খেলাকে যেভাবেই হোক তাকে বন্ধ করতে হবে। জিহন যখন এয়ারপোর্টে যায় তখন সে সেখানে আবারও সেলসম্যানকে দেখতে পায়, যে কিনা তার মতোই একজনের সাথে গেম খেলছিল। তাই জিহন তখন সেখানে যায়, তবে ততক্ষণে সেলসম্যান সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তাই জিহন তখন সেই গরিব লোকের কাছ থেকে সেই টিকিট নেয় এবং সেই স্কুইড গেমকে সবার সামনে তুলে আনবে বলেও প্রতিজ্ঞা করে। দেন এই সিনের মাধ্যমে আমাদের স্কুইড গেমের সিজন 1 এখানে শেষ হচ্ছে। সিজন 2 এর শুরুতে জিহনকে ফ্রন্টম্যান কল করে তাকে অনেক হুমকি ধামকি দেয়, তবে জিহন এগুলো কোনো পরোয়া করে না। তবে জিহন কিন্তু ঠিকই বুঝতে পারছিল যে হয়তো তার শরীরে কোনো ট্র্যাকার লাগানো রয়েছে, কারণ জিহন যখন যেখানেই যাচ্ছিল না কেন সব খবর আগে থেকে ফ্রন্টম্যানের কাছে চলে যাচ্ছিল। তাই জিহন যখন একটি ওয়াশরুমে যায় তখন সে তার কান থেকে ট্র্যাকারটি বের করে। ট্র্যাকারটি দেখে জিহন অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে সে অনেক বেশি ভয়ও পায়।
পরের সিনে আমরা জিনহুকে দেখতে পাই। আমরা আগের সিজনে দেখেছিলাম যে জিনহু মারা গিয়েছিল, তবে আমরা দেখতে পারি জিনহু আসলে মারা যায়নি। সেখানে থাকা একজন জেলে জিনহুকে বাঁচিয়ে এনে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছিল। বর্তমানে জিনহু আবারও সে আইল্যান্ড খোঁজা নিয়ে ব্যস্ত ছিল, যে গুপ্ত আইল্যান্ডে স্কুইড গেম খেলা হয়। তার সাথে জিনহু এখন তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল। জিনহু নিজের চোখে স্কুইড গেমে মৃত্যুর খেলা দেখেছিল, তাই সে এখন চাচ্ছিল এই মৃত্যুর খেলা বন্ধ করতে। তাই সে এবং তাকে যে বাঁচিয়েছিল যেই জেলে, তারা সবাই মিলে এখন সে আইল্যান্ডটির খোঁজ করছিল। এত কিছু হওয়ার পরেও জিনহু এখনও তার ভাইকে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। এদিকে জিহনের বাসার সামনে কেউ একজন আবারও স্কুইড গেমে সে কার্ডটি রেখে চলে গিয়েছিল। জিহন যখন সে দরজার সামনে যায় তখন সে দেখতে পারে সেখানে স্কুইড গেমের কার্ড পড়েছিল। জিহন ভয়ে ভয়ে দরজা খুলে। জিহন তার সামনে ফ্রন্টম্যানকে দেখতে পায়। ফ্রন্টম্যান এখানে একা আসেনি, বরং দুটো কাটা মাথায় এনে তার সামনে হাজির করে, যা দেখে জিহন একদম বেশি ভয় পেয়ে যায় এবং সেখানে ফায়ারিং শুরু করে। হঠাৎই জিহনের ঘুম ভাঙে, মানে জিহন এতক্ষণ যা দেখছিল তা শুধুমাত্র তার স্বপ্ন ছিল। ঠিক এরপরে জিহনের সাথে দেখা করার জন্য একজন গ্যাংস্টার আসে, যে কিনা জিহনের সাথে কথা বলে। জিহন সেই গ্যাংস্টারকে বলে, আগের বছর এই কয়দিনে আমাকে স্কুইড গেমে নিয়ে যাওয়া হয়েছিল, মানে তারা এখন স্কুইড গেম 2 এর জন্য গরিব গরিব লোকেদেরকে টার্গেট করবে, আর আমি চাই না এতগুলো মানুষের জীবন বিপদে পড়ুক। তাই তোমার এবং তোমার লোকেদের কাজ হলো সেখানে সেলসম্যান নামে একজন লোক থাকবে, যে কিনা গরিব লোকেদেরকে ম্যানিপুলেট করে স্কুইড গেমে নিয়ে যেতে বাধ্য করবে। তাই তোমাদের কাজ হলো লোকটিকে আইডেন্টিফাই করা এবং লোকটিকে ধরে আমার কাছে নিয়ে আসা। এক এক করে আমি তাদের সবাইকে শিক্ষা দিব যারা কিনা এই মৃত্যুর খেলায় জড়িত। এরপরে জিহন সেই গ্যাংস্টার লোককে অ্যাডভান্স টাকা দেয়। এরপরে সেই গ্যাংস্টার তার ছেলেমেয়েদের বোঝাতে শুরু করে যে সেলসম্যান দেখতে কেমন এবং কি করে তারা সেলসম্যানকে আইডেন্টিফাই করবে, সাথে তারা কি করে সেলসম্যানকে তাদের হাতে তুলে দিবে। তো আর কি, সেই গ্যাংস্টারের ছেলেপেলেরা এই কাজে লেগে পড়ে। তো সেই গ্যাংস্টারের 2 জন সঙ্গী একদিন সেই সেলসম্যানকে খুঁজে পায়। তাই তারা সবার আগে এই খবর জিহনকে জানায়। প্রথমে তারা তাকে মেসেজ করে, এরপরে তাকে কল করেও সব খবর জানায়। জিহন এটা জানার সাথে সাথে গাড়ির সর্বোচ্চ স্পিড নিয়ে যাচ্ছিল। ওই সময় তাকে ট্রাফিক পুলিশ আটক করে। জিহন এখানে কোনো রাগ না দেখিয়ে ট্রাফিক পুলিশের চালান ভরে দেয়, যার জন্য ট্রাফিক পুলিশ তার উপর সন্দেহ করে। আর এই ট্রাফিক পুলিশ আর কেউ নয়, বরং এ হচ্ছে জিনহু। জিনহুর মনে হয় যে চেহারাটা সে কোথাও না কোথাও দেখেছে। পরে তার মনে পড়ে যে এই লোকটিকে ফলো করে সে সুইট গেমের সে আইল্যান্ডে পৌঁছেছিল। যাই হোক, সেই গ্যাংস্টারের লোক 2 জন সেলসম্যানকে ফলো করছিল। তারা 2 জন যখন সেলসম্যানকে মারতে যায় তখন সেলসম্যান উল্টো তাদেরকে ইচ্ছামতো মারে এবং তাদেরকে একটা জায়গায় বন্দি করে রাখে। এদিকে জিহন সে অ্যাড্রেসে চলে আসে, তবে সে সেখানে কাউকে দেখতে পায় না। জিহন ছুরি দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই ওই সেলসম্যানের কাজ। আর এদিকে ছাদ থেকে সেলসম্যান জিহনকে দেখে এবং সেখান থেকে চলে যায়। এরপরে সেলসম্যান সেই 2 জন লোকের সাথে ডেড গেম খেলতে শুরু করে দেয়। গেমটা ছিল বাচ্চাদের, যেটি ছিল স্টোন পেপার সিজার। তবে এই গেমে যে হারবে সে মারা যাবে, কারণ এই লোকটারও এখন মৃত্যুর গেম খেলতে ভালো লাগতো। আর এখানেই এই লোকটির একজন সাথী মৃত্যুর গেমে হেরে যায়, যার জন্য এই লোকটা মানে সেলসম্যান ওই লোকটিকে মেরে ফেলে। এরপরে বেঁচে যাওয়া এই লোকটির কাছ থেকে সে জিহনের বাড়ির অ্যাড্রেস জেনে নেয়। এদিকে জিনহুও জিহনের বাড়ির অ্যাড্রেস নাম্বার পেয়ে গিয়েছিল, কারণ সকালেই সে তার আইডি কার্ড দেখেছিল। যাই হোক, এদিকে জিহন যখন বাসায় আসে তখন সে দেখতে পারে তার আসার আগেই এখানে সেলসম্যান তার জন্য অপেক্ষা করছিল। সেলসম্যানকে দেখে সে সেলসম্যানকে বলে যে আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না, আমি চাই তুমি শুধুমাত্র আমাকে ফ্রন্টম্যানের অ্যাড্রেস দাও। সেলসম্যান তখন তার এই কথার কোনো জবাব না দিয়ে উল্টো তাকে বলে, আমি আগে স্কুইড গেমে কেউ মরার পরে আমি তার লাশ ফেলার কাজ করতাম, তবে এই কাজটা ছিল অনেক বোরিং। আমি যখন এই কাজের জন্য ফ্রন্টম্যানকে বলি যে আমাকে কাজটা রিপ্লেস করে দেন, তখন ফ্রন্টম্যান আমাকে কি বলেছিল জানো? ফ্রন্টম্যান আমাকে বলেছিল নিজের বাবাকেই মেরে ফেলতে। তাই আমি তখন গান উঠিয়ে নিজের বাবাকেই মেরে ফেলি। তাই আমি এখন এই গান দিয়ে যা খুশি তাই করতে পারি। এরপরে সেলসম্যান তাকে বলে, আমি চাইলে তোমাকে ফ্রন্টম্যানের অ্যাড্রেস দিতে পারি, তবে তার জন্য তোমাকে আমার সাথে ডেড গেম খেলতে হবে। জিহন এই গেমে খেলতে রাজি হয়ে যায়। গেমের রুল অনুযায়ী বন্দুকে শেল রয়েছে 5টা, তবে গুলি আছে মাত্র 1টা। তাই 2 জনের ভিতরে একজনের পর একজনকে এভাবে ফায়ারিং করতে হবে, আর যার কপাল খারাপ তার ভাগ্যে বুলেট পড়ে সেখানেই সে মারা যাবে। যার জন্য জিহন এবং সেলসম্যান 2 জনই এই গেম খেলতে শুরু করে দেয়।
দুইজন যখন এভাবে খেলছিল একের পর এক বন্দুকের শেল শেষ হয়ে যাচ্ছিল। শেষ শেলটি তখন সেলসম্যানের লাগে, যার জন্য সেলসম্যান সেখানে বুলেট খেয়ে পড়ে যায়। সেলসম্যান নিজের চালে নিজেই মারা যায়। এরপরে জিহন সেলসম্যানের পকেট থেকে সেই অ্যাড্রেসটি পায়। এদিকে গুলির আওয়াজ শুনে জিহানের দিকে বন্দুক তাক করে জিনহু। তখনই সেখানে জিহানকে বাঁচাতে জিনহুকে পিছন দিক থেকে মারে সেই গ্যাংস্টারের একজন লোক, যাকে কিনা এতক্ষণ সেলসম্যান বেঁধে রেখেছিল। জিহান তখন জিনহুকে বলে যে আমি এখানে কোনো অপরাধ করছি না, আমি বরং মানুষের প্রাণ বাঁচানোর কাজ করছি। জিহান জিনহুকে স্কুইড গেমের সব রহস্যের কথা বলে। জিনহু তখন তাকে বলে আমি এগুলো আগে থেকেই জানি, ইনফ্যাক্ট আগেরবার আমি তোমাকে ফলো করেই স্কুইড গেমের সে আইল্যান্ডে পৌঁছেছিলাম। আমি তোমার সাথে কথা বলার অনেক ট্রাই করেছি, তবে আমি তা পারিনি। জিনহু তখন তার সাথে কাজ করবে বলে তাকে জানায়, কারণ মৃত্যুর খেলা সেও দেখে এসেছিল। জিহান তাকে আরও বলে ফ্রন্টম্যান নামে একজন লোক রয়েছে, সাথে ফ্রন্টম্যানের সাথে একটা ক্যান্সার পেশেন্ট রুগী, দুইজন মিলে এই সুইট গেমটা বানিয়েছিল। এখন আমাদের কাজ হচ্ছে যে সেই ফ্রন্টম্যানকে মেরে ফেলা, যাতে এই গেমটা এখানেই এন্ড হয়ে যায়। জিহান এবং জিনহুর দলে গ্যাংস্টারও চলে আসে, তবে গ্যাংস্টার এবার টাকার জন্য নয় বরং মানবতার খাতিরে এখানে চলে এসেছিল। জিহান তখন তার দলবলদের তার টাকা দেখায়, যে টাকাগুলো সে গেমে জিতেছিল, তবে এই টাকাগুলো এখন সে গেম বন্ধ করার কাজে ব্যবহার করবে। সাথে সে তার অস্ত্র ভাণ্ডারও দেখায়, যা সে ডার্ক ওয়েব থেকে কিনেছিল, তবে এগুলো অনেক কম ছিল, তাই গ্যাংস্টার তখন এর দায়িত্ব নেয়। দেন এর পরে আমরা একটা নিউ ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হলো মিওল। তার কাজ হলো টেডি বিয়ারের পোশাক পরে বাচ্চাদের এন্টারটেইন করা। তবে কিছুদিন যাবৎ তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। সে যখন এটি নিয়ে ভাবছিল, ঠিক তখনই তার গাড়িতে একজন নক করে। সে যখন গাড়ির উইন্ডো ওপেন করে, তখন সেখানে একজন লোক স্কুইড গেমের কার্ড দেয়, যার জন্য মিওল সিদ্ধান্ত নেয় যে সে স্কুইড গেমে অংশগ্রহণ করবে। যাই হোক, এরপরে আমরা জিহনকে দেখতে পাই, যে কিনা নিজের একটা আসল দাঁত উঠিয়ে সেখানে একটা ট্র্যাকার ডিভাইস লাগায়। এদিকে সেই গ্যাংস্টারও তার লোকজনদের নিয়ে তার শক্তি বাড়াচ্ছিল, যাতে তারা যেন খুব সহজেই প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। তাদেরকে এখন প্রতিটা চালই মেপে মেপে নিতে হবে। আপনারা যদি জানতে চান যে জিহান কেন নিজের আসল দাঁত উঠালো, তাহলে এর একমাত্র উত্তর হবে, যদি সেই স্কুইড গেমে সেখানে গায়েব হয়ে যায়, তাহলে সেই ট্র্যাকার ডিভাইসটিকে ট্র্যাক করে যেন তারা তার লোকেশনে আসতে পারে। যাই হোক, আমরা জানতে পারি মিওল সেখানে স্কুইড গেমে কোনো প্লেয়ার হতে যাচ্ছে না, বরং সেইখানে একজন গার্ড হতে যাচ্ছিল। মিওলের কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না, তাই মিওল এই জবে রাজি হয়ে যায়। যাই হোক, এরপরে জিহন সেলারম্যানের পকেট থেকে পাওয়া সে ঠিকানায় চলে আসে। জিহন জানতো এখানেই কোথাও ফ্রন্টম্যান লুকিয়ে আছে, তাই সে ফ্রন্টম্যানকে খুঁজতে থাকে। এদিকে জিনহু দেখে যে সেই পার্টিতে স্কুইড গেমে সেই লোকেরা রয়েছে, তার মানে তারা ফ্রন্টম্যানের জালে ফেসে গিয়েছিল। ফ্রন্টম্যান এই পার্টিতে আসার আগেই তার লোকেদেরকে পাহারা দিতে পাঠিয়েছিল। তার লোকেরা যখন জিহনকে দেখে, তখন তারা তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। ব্যাপারটি সবার আগে জিনহু লক্ষ্য করতে পারে। জিনহু বহু চেষ্টা করেও তাকে আটকাতে পারে না, এবং সেই সুইট গেমের গাড়ি এসে আবারও জিহানকে নিয়ে চলে যায়। সেই গাড়িতে থাকা একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে ফ্রন্টম্যান তার সাথে কথা বলছিল। জিহন ফ্রন্টম্যানকে অনেক বোঝানোর ট্রাই করে যে সে এই গেমটা কেন বন্ধ করছে না। গেমটার জন্য অনেক মানুষের জীবন যাচ্ছে, আর সে চায় না এত মানুষের জীবন যাক। ফ্রন্টম্যান তাকে বলে আমি কাউকে জোর করে এই গেমে আনি না, সবাই নিজের স্বইচ্ছায় আমার গেমে আসে। তখন জিহন বলে তুমি লোকের দুর্বল পয়েন্ট নিয়ে খেলা করো, যার জন্য লোকেরা বাধ্য হয়ে তোমার গেমে আসে। জিহনের দাঁতের ভিতর ট্র্যাকার লাগানো থাকায় জিনহুরা খুব সহজেই তার গাড়ি ট্র্যাক করছিল। তারা মনে করছিল ভিতরে হয়তো ফ্রন্টম্যান রয়েছে। তারা প্ল্যান করে যে তারা সেই গাড়িটিকে উড়িয়ে দিবে এবং ফ্রন্টম্যানকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আর জিহনও কিছু বলতে পারছিল না, কারণ সে সরাসরি ফ্রন্টম্যানের সাথে অডিও কলে কথা বলছিল। যাই হোক, জিহনের এই সমস্ত কথা শুনে ফ্রন্টম্যান তাকে বলে আমি তো সোশ্যাল ওয়ার্ক করছি, যারা আমার গেম খেলতে আসে তারা অলরেডি জীবনে হেরে গিয়েছে, তার চেয়ে বড় কথা তারা হচ্ছে খালি বন্দুক, আর আমি সেই বন্দুকগুলোকে ব্যবহার করছি আর নিজেকে এন্টারটেইন করছি, এখানে দোষের কি? এই সমস্ত কথা শুনে জিহনের মাথা একদমই গরম হয়ে যায়। তারপরে সে কিছু একটা মনে করে ফ্রন্টম্যানকে বলে যে আমি এই গেমে আবার পার্টিসিপেট করতে চাই। এ কথা শুনে ফ্রন্টম্যান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সাথে ফ্রন্টম্যান ভাবে যে ওকে নিলে ভালোই হয়, আবার নতুন করে এন্টারটেইন হওয়া যাবে, কারণ জিহনই হলো একমাত্র ব্যক্তি যে কিনে গেমটিকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তো আগের বারের মতো এবার স্প্রে দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। জিহনের চোখ খুলতেই তখন সে নিজেকে স্কুইড গেমে আবারও দেখতে পায়, যেখানে স্কুইড গেমের লোকেরা তখন একটি প্রজেক্টর অন করে, যেখানে স্কুইড গেমে যারা যারা আজকে খেলতে এসেছিল তাদের সকলের অতীতের কিছু ক্লিপ দেখানো হয়।
মজার বিষয় হলো এখানে পার্টিসিপেট করা সবাই ছিল ঋণগ্রস্ত। যাই হোক, এখানে আমরা ক্যাট নামে একটি নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। এ হচ্ছে আমাদের এখানকার নতুন এক ক্যারেক্টার। যাই হোক, এরপর প্রজেক্টর অন করে সবারই ক্লিপ দেখানো হয়। তো এবার আরও কিছু ক্যারেক্টারদের সাথে পরিচয় হওয়া যাক। আরেকজন ক্যারেক্টার ছিল যার নাম ছিল থানোস, এ একজন র্যাপার। এরপরে আমরা আরও একজন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ছিল ড্যান। ড্যান হলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যাই হোক, ড্যানের একটা প্রেগনেন্ট গার্লফ্রেন্ডও ছিল যার নাম ছিল ড্যানি। তবে ড্যানি এখন ড্যানের সাথে আর থাকতে চায় না। যাই হোক, এরপরে তাদের গেম শুরু হওয়ার আগে তাদেরকে তাদের টাকার অ্যামাউন্ট দেখানো হয়। এরপরে আমাদের আরও এক নতুন ক্যারেক্টার পার্ক এবং তার মাকে দেখানো হয়। এরপরে সব প্লেয়ারদের তৈরি হতে বলা হয়। তারপরে আমরা থানোসকে দেখতে পাই যে কিনা জ্যানকে হুমকি ধামকি দিচ্ছিল যে তার জন্য তার টাকাগুলো লস হয়েছে, আর সে যদি তাড়াতাড়ি সে টাকাগুলো পরিশোধ না করে তাহলে সে তাকে আর ছাড়বে না। এরপরে স্কুইড গেমে যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের সবারই ছবি তোলা হয়। সিজন 1-এর মতো সিজন 2-তেও জিহনের সাথে তার বেস্ট ফ্রেন্ডের দেখা হয়। জিহন তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। পরে জিহন তার বেস্ট ফ্রেন্ডকে বোঝায় যে যত কিছুই হয়ে যাক না কেন সে যেন তার কথা মতোই চলে, তাহলে খুব সহজে এই গেম থেকে সে বের হতে পারবে। যাই হোক, এরপরে আমরা থানোসকে দেখতে পাই যে কিনা মিনা নামে একজন ক্যারেক্টারের সাথে ফ্লার্ট করছিল। এমনকি থানোস মিনাকে নিয়ে একটা গান পর্যন্ত বানিয়ে ফেলেছিল, তবে মিনা তাকে অত বার্তা দেয় না। এরপরে সব প্লেয়ারদের গ্রাউন্ডে আনা হয়। কেউ কিছু বুঝতে পারছিল না যে এখানে কী করা হবে, তবে জিহন যেহেতু আগে এই গেমটি খেলেছে তাই সে জানতো এই গেমে কি করা হবে। তাই সে তখন সবাইকে বোঝাতে থাকে যে গেমটা কি করে খেলতে হয়। জিহন ভাবছিল এতক্ষণ হয়ে গেল এখনও কেন ইনহো এবং ইনহোর দল সেখানে আসেনি। জিহন যখন নিজের দাঁত চেক করে তখন সে দেখতে পারে তার সেই দাঁত অলরেডি স্কুইড গেমের লোকেরা আগেই তুলে ফেলেছে এবং সেই জায়গায় রিপ্লেস করে একটি নকল দাঁত লাগানো হয়। যাই হোক, এরপরে স্কুইড গেমের ফার্স্ট রাউন্ড শুরু হয়। এরপরে জিহন এই গেমের সমস্ত রুল সবাইকে জানায়। তবে যারা যারা জিহনের কথা বিশ্বাস করছিল না তাদের পরিণতি কী হবে তা তো আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। যাই হোক, যারা যারা জিহনের কথা শুনলো তারা সেফলি এই গেমটিকে কমপ্লিট করতে সক্ষম হয়। জিহনের ইশারার মতো সবাই চলছিল। যাই হোক, এখানে হঠাৎ থানোস মিনাকে বলে তোমার ঘাড়ে একটা মৌমাছি আছে। মিনাটি দেখে ভয় পেয়ে যায়। সে যখনই পিছনে ঘুরে তখনই তাকে হেডশট করে মেরে ফেলা হয়, যার রক্ত সম্পূর্ণ থানোসের মুখের উপর পড়ে, যেটি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তো যারা যারা জিহনের কথা শুনেনি তারা সকলেই আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে, তবে তারা সকলেই মারা যায়। যা স্ক্রিনে ফ্রন্টম্যান দেখছিল। তো এগুলো দেখে তো থানোস অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ড্রাগস নিতে থাকে যাতে সে ভয় না পায়, কারণ থানোসের আশেপাশে যারা যারা ছিল তারা সকলেই মারা গিয়েছিল। তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই এখন জিহনের কথা মতো চলতে থাকে, কারণ তারা জানে জিহন আগে ওই গেমটি খেলেছে। আর ফাইনালি এই রাউন্ডেও জিহন ও তার বেস্ট ফ্রেন্ড এরা জিতে যায়। এরপরে আমরা জিনহুকে দেখতে পাই। জিনহুরা তো আর জানতো না যে জিহনের দাঁত তুলে ফেলা হয়েছে, তবে তার দাঁতের শেষ লোকেশনে তারা পৌঁছায়। তবে তারা সেখানে শুধুমাত্র একটা মাছিকে দেখতে পায়, আর এর আশেপাশে সেই ট্র্যাকারটি খুঁজে পায়। তারা বুঝতে পারে স্কুইড গেমের লোকেরা জিহনের দাঁত তুলে ফেলেছে, তাই তারা তখন সেই মাঝিকে জিজ্ঞাসাবাদ করে। তবে মাঝি বলে সে এই সব বিষয়ে কিছুই জানে না, তাই তারা তাকে ছেড়ে দেয়। এদিকে আজকের এই ঘটনার জন্য সবাই অনেক বেশি আতঙ্কিত ছিল। যখন স্কুইড গেমের স্টাফরা আসে তখন তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তারা সবাই যে যেখানে ছিল সেখান থেকে পালাতে শুরু করে। এবারও জিহন তাদের সবার গার্জিয়ান হয় এবং স্কুইড গেমের স্টাফদের বলে তারা মৃত্যুর খেলা যেন তাড়াতাড়ি বন্ধ করুক। তার এরকম কথা শুনে স্কুইড গেমের স্টাফরা বলে আমরা আপনাদের মাঝে আবারও ভোটিং আনবো, যেখানে এই টাকাগুলো সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে এর জন্য এখনই আপনাদের গেম থেকে স্কিপ করতে হবে। এর জন্য ভোটিং শুরু হয়ে যায়। সবার প্রথম জিহন ভোট দেয়। জিহন গেম বন্ধ হওয়ার পক্ষে ভোট দেয়। তো জিহন যখন সবাইকে গেমটির বিরুদ্ধে ভোট দিতে বলে ঠিক তখন সেখানে থাকা একজন লোক বলে যে অলরেডি আমরা জীবনে হেরে এসেছি। যদি এতগুলো মানুষের মাঝখানে টাকা বিতরণ করা হয় তাহলে খুব কম টাকায় একজন একজন করে পাবে, আর তাদের ঋণ তো প্রায় আকাশ সমান, তাই তারা এই কথায় রাজি হয় না। আর এই একটা মাত্র কথাই যথেষ্ট সবাইকে ম্যানিপুলেট করা। সবাই তখন তার বিরুদ্ধে হয়ে যায়। জিহন সবাইকে বোঝানো ট্রাই করে, তবে কেউ তার কথা শুনে না। তো এখানে গেমের ভোটিং প্রায় শেষ পর্যায়ে। তো জাস্ট এখানে একজন মানুষের ভোটের প্রয়োজন, যে মানুষটি নির্ধারণ করবে যে গেমটি এখনও চলবে নাকি গেমটি এখানেই শেষ হয়ে যাবে, আর সেই মানুষটি গেমের পক্ষে ভোট দেয়। তো এই ব্যক্তি ছিল প্লেয়ার নাম্বার 1, যার নাম হলো ইনহো। জিহন এটি দেখে অনেক বেশি স্যাড হয়ে যায়। তো এই প্লেয়ার নাম্বার 1 আর কেউ নয় বরং এ হচ্ছে ফ্রন্টম্যান ওরফে ইনহো। যাই হোক, এরপরে জিহনের কাছে ইনহোর লোকজনকে নিয়ে আসে এবং জিহনকে বলে তুমি তো আগেও গেমটি খেলেছো, তাই তোমার এতে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা এই গেমটাতে বেঁচেও যাবো, সাথে আমরা টাকা উপার্জন করতে পারবো।
জিহন তখন তাকে বলে, হ্যাঁ আমি খেলেছি, যদি সব কিছু আগের মতো থাকে তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারবো, যদি নতুন কোনো রুল আনে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। স্কুইড গেমের সেকেন্ড রাউন্ড ছিল সুগার ক্যান্ডি নামে একটা গেম, যেই গেমে সবচেয়ে সহজ ছিল ট্রায়াঙ্গেল আর সবচেয়ে কঠিন ছিল আমব্রেলা। কথা শুনে ইনহো বলে যে আমব্রেলা চয়েস করেছে, নিশ্চয়ই সে বোকা। কথা শুনে জিহনের মনে পড়ে যে সে এই আগের বার আমব্রেলা চয়েস করেছিল। এটি শুনে সে ইনহোর উপর অনেক রাগ করে। যাই হোক, এরপর ইনহো জিহনকে বলে যে তুমি তো আগের বার উইনার হয়েছিলে, তাহলে আবার কেন এই রাউন্ডে এসেছো? ইনহোর এই কথা শুনে জিহন তখন তাকে বলে, হ্যাঁ ওই টাকাটা জিতেছিলাম তো ঠিকই, কিন্তু এটা আমার নয়, এটা হচ্ছে মরা মানুষের টাকা, যেই টাকা ব্যবহার করার আমার কোনো অধিকার নেই। তো ইনহো ঠিকই বুঝতে পেরেছিল যে জিহন তার উপর রাগ করে আছে, কারণ সে গেম কন্টিনিউতে ভোট দিয়েছিল। তাই সে রাতে জিহনের কাছে আসে এবং জিহনকে বলে, আসলে আমার ওয়াইফ অনেক অসুস্থ, যার জন্য আমি গেম কন্টিনিউতে ভোট দিয়েছি, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর এই ইমোশনাল কথা শুনে জিহন তার সব রাগ অভিমান তার থেকে উঠিয়ে নেয় এবং তাকে ক্ষমা করে দেয়। তো আমরা এখানে স্কুইড গেমের একটা ভয়ঙ্কর তথ্য সম্পর্কেও জানতে পারি। আসলে স্কুইড গেমে যারা মারা যায় তাদের সকলের বডি পার্টগুলো বের করে তা বেঁচে দেওয়া হয়। তবে এখানে একজন স্টাফ ইচ্ছাকৃতভাবে মানুষের মাথায় গুলি করছিল, কারণ মানুষের মাথায় গুলি করলে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আগেই নষ্ট হয়ে যায়। এই কথাগুলো যখন ফ্রন্টম্যানকে জানানো হয়, ফ্রন্টম্যান তখন সেই স্টাফকে ডাকে। আমরা দেখতে পারি এই স্টাফ আর কেউ নয়, বরং এ হচ্ছে মিয়ল। তো আমরা নতুন ফ্রন্টম্যানকেও এখানে দেখতে পাই। ফ্রন্টম্যান যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে, তখন মিয়ল তাকে বলে যে ওদের বাঁচার কোনো অধিকার নেই, তাই আমি ওদেরকে মেরে ফেলি। তখন নতুন ফ্রন্টম্যান বলে, যা করো ভেবে চিন্তে করো, আমি জানি তোমার ছেলে কোথায়। মিয়ল এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আজ থেকে অনেক বছর আগে তার ছেলে গায়েব হয়ে গিয়েছিল। মিয়লও বুঝতে পারে সে তার ছেলেকে শুধুমাত্র স্কুইড গেমেই খুঁজে পাবে, তাই সে সেখান থেকে বেশি কথা না বলে চলে যায়। এদিকে ইনহো স্কুইড গেমের সমস্ত কথা তার বসকে জানায়, মানে তার সিনিয়রকে জানায়। তবে তার সিনিয়র তার এই সমস্ত কথা শুনে বলে, তোমার কাছে এই বিষয় নিয়ে কোনো প্রমাণ নেই, আর তার চেয়ে বড় কথা, এরকম ভিত্তিহীন কাজে পুলিশ কখনো ইনভেস্টিগেশন করে না। সাথে আমরা এটাও জানতে পারি যে ইনহো এখন তার পুলিশের চাকরিটাও হারিয়ে ফেলেছিল। তবে ইনহো এত সহজে হার মানে না, সে সেই গ্যাংস্টার লিডার এবং তার আগের যে লোকের সাথে সে ইনভেস্টিগেশন করতো, মানে সেই মাঝি, তাদের সকলকে নিয়ে সে একটা গ্যাং বানায়। এদিকে পরের দিন জিহনের কথা মতো সবাই সেই ট্রায়াঙ্গেল চয়েস করে। জিহন যখন সেই ট্রায়াঙ্গেলের বাক্সটি ওপেন করে, তখন সে দেখতে পারে একটা ট্রায়াঙ্গেলের মাঝখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল রয়েছে। সবাই তার উপরে খেপে যায়। তারা যখনই তাকে মারতে যাবে, ওই সময় জিহনের ঘুম ভাঙে, মানে এতক্ষণ জিহন যা দেখছিল তা সবই তার স্বপ্ন ছিল। এরপরে তাদের সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তবে জিহন দেখতে পারে এই গেমটা সম্পূর্ণ ভিন্ন, মানে গেম চেঞ্জ হয়েছিল। গেমের রুল অনুযায়ী সবাইকে দল গঠন করতে হতো, যেখানে পরপর কয়েকটা গেম রাখা ছিল। নিয়ম অনুযায়ী প্রতিটা দলে থাকবে 5 জন সদস্য, আর সেই 5 জন সদস্যকে 5টা গেম পূরণ করতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাও আবার নির্দিষ্ট সময়ের ভিতরে। তো এভাবে সবাই সবার দল গঠন করে নেয়। সবার প্রথমে গ্রুপ নাম্বার 1 খেলতে যায়। তবে দুঃখের বিষয় এই যে প্রথম দল সময় অনুযায়ী গেম শেষ করতে পারেনি, যার জন্য প্রথম দলে যারা যারা ছিল তাদের সকলকেই মেরে ফেলা হয়, যা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এখানে একজন ব্যক্তি বেঁচে গিয়েছিল। স্টাফরা তখন একটা কফিনের ভিতরে ক্রস চিহ্ন দেয়। তবে ঠিক তখনই সেখানে মিয়ল এসে তার মাথায় হেডশট করে তাকে মেরে ফেলে, যা দেখে স্টাফ সহ সেখানে থাকা নিউ ফ্রন্টম্যানও রেগে যায়। নেক্সট টিমটি ছিল ক্যাটের। ক্যাট তখন তার দলে থাকা সবার আত্মবিশ্বাস বাড়ায়, আর এই দলের ভিতরে ছিল পার্ক ও পার্কের মা। তো তারা খুব সহজেই খুব কম সময়ে ফার্স্ট রাউন্ড ওভার করে। সবাই তখন তাদের জন্য চিয়ার আপ করতে থাকে, আর তারাও খুব সহজে বেশ কয়েকটা রাউন্ড পার করে। তবে যখন পার্ক এবং পার্কের মায়ের পালা আসে, পার্কের মা ঠিকমতো খেলতে পারছিল না, যার জন্য পার্ক তখন তাকে বলে, মা তুমি সেই ব্যক্তির কথা মনে করো যে ব্যক্তির জন্য বাবা আমাদের ছেড়ে গিয়েছিল। এই কথা শুনে পার্কের মা খুব সহজেই এই টাস্কটি ওভার করে। শেষে যখন পার্কের পালা আসে, পার্ক ঠিকমতো করতে পারছিল না। তখন পার্কের মা পার্ককে বলে, তুমি সেই ব্যক্তির কথা ভাবো যে ব্যক্তির জন্য আমাদের জীবন জাহান্নাম হয়ে গিয়েছিল। তারপরে পার্কও সেই রাউন্ডটি পার করতে পারে। আর ঠিক এভাবেই নির্ধারিত টাইমের আগেই তারা জিতে যায়। তাদের জিতাতে সবাই অনেক বেশি খুশি হয়। আর ঠিক এখানে জিহনদের দলও জিতে যায়। জিহনরাও তখন গেম শেষ করে বাইরে আসে। এরপর স্কুইড গেমের স্টাফরা তাদেরকে আবারও তাদের অ্যামাউন্ট দেখায়, মানে স্কুইড গেমে যারা যারা হেরেছিল তাদেরকে মাইনাস করে এই অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে আরও, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আবারও তাদের ভোটিং হয়। এখানে পার্কের মা তাকে বলে দিয়েছিল যেন সে গেমের বিরুদ্ধে ভোট দেয়, তবে পার্ক সেটা করে না। পার্ক গেমের পক্ষে ভোট দেয়, যার জন্য গেম এখনও চলবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। তো
তো সব কিছু শেষে পার্ক যখন পার্কের মায়ের কাছে আসে, পার্কের মা তার সাথে কথা বলে না। তখন পার্ক তাকে বোঝায় যে তোমার ঋণের থেকে আমার ঋণের বোঝা বেশি, এখনও যদি আমি মারা যাই তাতে আমার কিছু যায় আসে না, কারণ বাইরে বেরোলে তখন তো আমি এমনি মারা যাব, পাওনাদাররা আমাকে পেলেই মেরে ফেলবে। পার্কের মা কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যেহেতু সে একজন মা ছিল তাই সে তার ছেলেকে ক্ষমা করে দেয়। এদিকে জিহনের বেস্ট ফ্রেন্ডের উপর রাগ করেছিল, তাই জিহনের বেস্ট ফ্রেন্ড জিহনের কাছে যায় এবং তাকে বোঝানোর ট্রাই করে যে তার টাকার খুব প্রয়োজন ছিল, যার জন্য সে ঘিমের পক্ষে ভোট দিয়েছে, পরের বার সে নিশ্চয়ই ঘিমের বিরুদ্ধে ভোট দিবে। তবে জিহন এখানে মন খারাপ করে বসেছিল। জিহন তখন সবার উদ্দেশ্যে বলে পরের রাউন্ডে আমাদের একে অপরকেও মারতে হতে পারে, যা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে সবাই ভয়ও পায়। যাই হোক, এদিকে ড্যানি যেহেতু প্রেগনেন্ট ছিল তাই বেঁচে যাওয়া কিছু খাবার সব ড্যানিকে দেওয়া হয়, কারণ তার বেশি খাবারের প্রয়োজন ছিল। তবে এখন প্লেয়াররা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক ভাগ চাচ্ছিল গেম কন্টিনিউ থাকুক, আরেক ভাগ চাচ্ছিল যে গেমটা বন্ধ হয়ে যাক। তবে গেম যেন কন্টিনিউ থাকুক এই ভাগের লোকজন বেশি ছিল। জিহন বলে আমাদের উচিত তাদের সাথে কথা বলা এবং তাদেরকে বোঝানো, যা শুনে ইনহো বলে এটা করা আমাদের উচিত হবে না, কারণ এটা করলে লোকেরা একে অপরের শত্রু হয়ে যাবে এবং তারা একে অপরকেই মারতে থাকবে। এরপরে রাতে জিহন যখন পাহারা দিচ্ছিল তখন জিহনের কাছে তার বেস্ট ফ্রেন্ড আসে। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার জায়গায় পাহারা দিব। জিহন তাকে বলে এর কোনো প্রয়োজন হবে না। জিহনের বেস্ট ফ্রেন্ড আরও বলে জিহন আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দিও, সেদিন যদি আসলে আমার কাছে টাকা থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে দিতাম। এই কথায় আমরা বুঝতে পারি এদের বন্ধুত্ব অনেক গভীর, সাথে অনেক পুরনো। এদিকে আমরা জানতে পারি ইনহোর বোর্ডের ক্যাপ্টেন ইনহোকে ধোঁকা দিচ্ছিল। আসলে এই লোকটা ফ্রন্টম্যানের ভাড়া করা লোক, যার জন্য ইনহো কিছু করলেই সবার আগে এই লোকটা ফ্রন্টম্যানকে জানিয়ে দেয়, যার জন্য এদের স্কুইড গেমের আইল্যান্ড খুঁজতে অনেক সময় লাগছিল। এদিকে আমরা মিওলকে দেখতে পাই, যে কিনা কারো কোনো কথা না শুনে স্কুইড গেমের লোকেদের বিপক্ষে গিয়ে সাধারণ লোকেদেরকে সাহায্য করছিল। আর যদি গুলির প্রসঙ্গ আসে তাহলে বলতে হবে সে ইচ্ছাকৃতভাবে কাজটি করত, যাতে তাদের পার্টসগুলো যেন আগেই নষ্ট হয়ে যায়, তারপরে যেন তারা এই পার্টগুলো বেচে টাকা উপার্জন না করতে পারে। এরপর স্কুইড গেমের আরও একটা রাউন্ড শুরু হয়। এই খেলার নিয়ম অনুযায়ী সবাইকে 2-3 জন করে একটা গ্রুপ বানাতে হবে, একটা গান প্লে করা হবে। গান প্লে করার শেষেই সবাইকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট রুমে যেতে হবে। যদি কেউ সেই রুমে না যায় বা সেই রুমে নির্ধারিত 2-3 জন লোক বাদে আরও লোক থাকে, তাহলে সেখানেই সেই গ্রুপে যারা ছিল তাদের সবাইকেই মেরে ফেলা হবে। তো এইভাবেই তাদের গেম স্টার্ট করা হয়। হঠাৎ করে গান বন্ধ হয়ে যায়, যার জন্য সবাইকে নির্দিষ্ট সময় নির্ধারিত লোক নিয়ে নির্ধারিত একটা রুমে যেতে হবে। তাই সবাই তখন সেই রুমের দিকে দৌড় দেয়, যেখানে জিহনের টিম নির্ধারিত সময় নির্ধারিত কক্ষে এবং নির্ধারিত লোক নিয়ে পৌঁছায়, আর বাকি সবাই সেখানেই মারা যায়। তো এইভাবেই এই গেমে অনেকেই মারা যায়, আবার অনেকেই জিতে যায়। বাকি কয়টা দলের সাথে জিহনের দলও জিতে যায়, আর বেঁচে যাওয়া বাকি সবাইকে মেরে ফেলা হয়। এরপর স্কুইড গেমে সেই স্টাফরা যাওয়ার পরে সবাই বের হয়। সবাই জেতার আনন্দে অনেক খুশি ছিল। তবে এর মধ্যে একটা রুমে মাত্র 2 জন থাকার পারমিশন দেওয়া হয়েছিল, যার জন্য ইনহো জোরপূর্বকভাবে সেখানে যায় এবং সেই রুমে থাকা আরও একজন লোককে নিজের স্বার্থের জন্য মেরে ফেলে। আর সেই রুমে আরও একজন লোক আর কেউ নয়, বরং সে ছিল জিহনের বেস্ট ফ্রেন্ড। জিহনের বেস্ট ফ্রেন্ড যখন তার এই রূপ দেখতে পারে তখন সে বুঝতে পারে যে সে কতটা ভয়ঙ্কর। এদিকে জিনহোরা বারবারই ফ্রন্টম্যান ওরফে ইনহোর জালে ফেসে যাচ্ছিল। তবে ইনহো এখনও জানে না যে তার পিঠ পিছে কে শত্রুতা করছে। যাই হোক, এরপর আমরা জ্যানকে দেখতে পাই, যে কিনা ডেনির কাছে এসে বলে আমি আমার নিজের বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে চাই। আমরা জিতে যাওয়া টাকা দুজনে সমান ভাগে ভাগ করে সেটি স্টক মার্কেটে দিয়ে ভালো টাকা উপার্জন করতে পারবো। তবে ডেনি তাকে বলে তার কোনো প্রয়োজন হবে না, আমি চাই না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক, আমি জিতে টাকা দিয়ে নিজেই নিজের বাচ্চার কেয়ারও করতে পারবো। জ্যান তাকে অনেক বোঝানো ট্রাই করলেও সে কিছুই বোঝে না। এরপরে তাদের আবারও ভোটিং হয়, যেখানে আবারও তাদের ভোট দিতে হবে যে কারা কারা গেমের পক্ষে আর কারা কারা গেমের বিপক্ষে, বা কারা কারা চায় গেম চলুক আর কারা কারা চায় গেম না চলুক। এখন শুধুমাত্র একজনের ভোটেই সব কিছু ডিপেন্ড করতো, আর সে একজন আর কেউ নয়, বরং সে ছিল ইনহো। আর এইদিকে জিহনের বেস্ট ফ্রেন্ড জিহনকে ইনহোর ভয়ঙ্কর রূপের কথা বলতো, ঠিক তার আগেই ইনহো ভালো সাজার জন্য গেমের বিপক্ষে ভোট দেয়, কারণ সেও জানতো যে জিনহুর বেস্ট ফ্রেন্ড তার উপর সন্দেহ করেছে। তবে এখানে ভোটিংয়ের যে ফলাফল হয় তা সমান সমান, যার জন্য স্কুইড গেমের স্টাফরা বলে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা কালকে আবারও আসবো এবং কালকে আবারও ভোটিং হবে, আর সেখান থেকেই ফলাফল আসবে। জিহন অনেক বেশি আতঙ্কিত ছিল, কারণ সে জানতো যে আজকে রাতে অনেক মানুষ মারা যাবে। এদিকে যারা গেমের পক্ষে আর যারা গেমের বিপক্ষে তাদের মাঝখানে ঝগড়া হয়। স্টাফরা এটি দেখেও কিছু বলে না, কারণ তারা তো এটাই চাচ্ছিল। এদিকে তাদের সবাইকে খাবারের ভিতরে কাঁটা চামচ দেওয়া হয়। জিহনের বুঝতে আর বাকি থাকে না যে এই কাঁটা চামচ দেওয়া হয়েছে শুধুমাত্র একে অপরকে মারার জন্য।
জিহন এবার পুরোপুরি কনফার্ম হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা থানোসকে দেখতে পাই, যে কিনা একজনের মতের বিরুদ্ধে তাকে বলতে বলছিল যেন সে যেন তাদের পক্ষে হয়ে ভোট দেয়। ঠিক তখনই সেখানে জ্যান আসে এবং তাকে বলে, তুমি এভাবে কারোর মতের বিরুদ্ধে কারোর ভোট নিতে পারো না, এটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতা, তুমি এখানে ইন্টারফেয়ার করার কে? তো এই কথা বলার সাথে সাথে যারা ঘেমের পক্ষে এবং যারা ঘেমের বিপক্ষে এই দুই দল মিলে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে তারা মারপিট শুরু করে, তবে তাদের কেউ থামাতে আসে না, এমনকি স্কুইড গেমের স্টাফরাও না, কারণ তারা তো চাচ্ছিল এখানে একটা মারপিট হোক। জ্যানকে না চেতেও তার কাঁটা চামচ দিয়ে থানোসকে মারতে হয়। শুধু থানোস নয়, এখানে থাকা বাকি প্লেয়াররাও এভাবেই মারা যায়। এরপরে বাকি কয়জন আবারও তাদের রুমে যায়। ওয়াশরুমে অনেকগুলো মানুষ মারা যাওয়ার কারণে তাদের টাকার অ্যামাউন্ট আরও বেড়ে যায়। তো যারা এখানে লোভী ছিল তারা এখানে খুশি হয়। সিন শিফট হয় এবং আমরা জিনহুর শিপকে দেখতে পাই। হঠাৎই জিনহুর একজন বিশ্বস্ত লোকের বমি আসে, তাই সে বাইরে আসে, তবে সে সেখানে দেখতে পারে যে শিপ ক্যাপ্টেন জিনহুর পিঠ পিছে ছুরি মারছিল, সে সিস্টেমটা নষ্ট করছিল। ঠিক তখন সে যখন এখানে আসে তখন এই শিপ ক্যাপ্টেন তার সাথে মারামারি করে এবং তাকে সমুদ্রে ফেলে দেয়। চিল্লাচিল্লির আওয়াজ শুনে জিনহু যখন সেখানে আসে তখন সে ইনোসেন্ট হয়ে তাকে বলে, আসলে আমার ঘুম পাচ্ছিল না, তাই আমি এখানে ঘোরাফেরা করছিলাম। দেন আবারও সিন শিফট হয়, যেখানে তারা কাউন্ট করছিল কয়জন ঘিমের পক্ষে আর কয়জন ঘিমের বিপক্ষে। ঘিমের পক্ষে যারা তাদের সংখ্যা বেশি ছিল আর যারা ঘিমের বিপক্ষে তাদের সংখ্যা কম ছিল। তবে জিনহু জানতো যে আজকে রাতে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এদিকে নিউ ফ্রন্টম্যান সব সোলজারদের অ্যাক্টিভ থাকতে বলে। এতে আমরা বুঝতে পারি আসলে আজকে রাতে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। জিহন তখন তার গ্রুপের সমস্ত মেম্বারদেরকে বলে, আজকে রাতে ওরা আমাদেরকে মারবে, আমার সাথে আগেও এমন হয়েছিল। আমাদের কাজ হলো ওদের থেকে বাঁচা এবং সোলজারদের উপর অ্যাটাক করা। কথা শুনে ইনহু তখন তাকে বলে, সোলজারদের উপর অ্যাটাক করলে তো ওরা আমাদের উপরও অ্যাটাক করবে, এতে আমাদের অনেক লোক মারা যাবে। জিহন তখন তাকে বলে যে কিছুই হবে না, কারণ ওরা কখনো কল্পনাই করতে পারবে না যে আমরা ওদের সোলজারদের উপর অ্যাটাক করব, এতে আমাদের লোকেরাও বেঁচে যাবে। কথা শুনে ইনহু অবাক দৃষ্টিতে তার থেকে তাকিয়ে থাকে এবং তাকে বলে, আসলেই। এদিকে রাতে যারা ঘিমের পক্ষে তারা তখন ঘিমের বিপক্ষে যারা তাদের উপর অ্যাটাক করে, মানে তারা জিহনদের দলের উপরে অ্যাটাক করে। তবে জিহনদের দলের লোকেরা আগে থেকে খাটের নিচে লুকিয়েছিল, তবে তারা কিছু লোকদেরকে মারে আর বাকিগুলো তারা নিজেরাই নিজেদেরকে মারতে থাকে। তারপরে কিছু সোলজাররা সেখানে আসে, এখানে অনেক মানুষ মারা যায়, যার জন্য সোলজাররা তাদেরকে চেক করতে আসে যে তারা কয়জন মারা গেছে। ঠিক এখানে জিহুনদের দলে যারা ছিল তারাও তখন সোলজারকে মারে এবং সোলজারদের কাছ থেকে সমস্ত গান নিয়ে নেয়। তখন ফ্রন্টম্যান বলতে থাকে যে সোলজাররা তোমরা যেখানে আসো সেখান থেকে চলে আসো, আর এখানে একজন সোলজার কিন্তু সেখানে আটকে পড়ে। আর এদিকে জিহন দলের প্রধান হয়ে সবাইকে গাইড দিতে শুরু করে যে সবাইকে কী কী করতে হবে। এরপরে তারা যখন সেই সোলজারকে তার মাস্ক খুলতে বলে, সেই সোলজার যখন নিজের মাস্ক খুলে তখন আমরা দেখতে পারি একটা বাচ্চা ছিল। জিহন তখন তাকে বলে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে, তাহলেই তুমি এখান থেকে যেতে পারবে। এরপরে জিহনদের দল সেই গার্ডকে নিয়ে সামনে যায়, তাদের মূল উদ্দেশ্য ফ্রন্টম্যানকে ধরা। তারা বাকি সোলজারদের গানও নিয়ে নিয়েছিল যাতে তারা নিজেকে প্রোটেক্ট করতে পারে। তখনই কিছু সোলজাররা সেখানে ফায়ারিং করতে শুরু করে দেয়, যার জন্য আত্মরক্ষার খাতিরে তারাও ফায়ারিং করতে থাকে। এখানে তারা একটি চালাকি করে, তারা যাওয়ার আগে সব সিসিটিভি ক্যামেরা নষ্ট করে সেখান থেকে চলে যায় যাতে ফ্রন্টম্যান সহজেই তাকে ধরতে না পারে। এরপর শেষে যে সোলজারটা সেই সোলজারটা নিজের মাস্ক দেয় এবং বলে এই মাস্কের মাধ্যমে শেষ দরজাটা খুলবে, তাই তোমরা এই মাস্কটা নিয়ে নাও। ঠিক তখন সেখানে একজন সোলজার এসে সেই সোলজারের মাথা ফাটিয়ে দেয় এবং সেখানে আবারও ফায়ারিং করতে শুরু করে দেয়। এরপরে জিহন ও তার বেস্ট ফ্রেন্ড সেই ছেলেটার মাস্ক নিয়ে কন্ট্রোল রুম ওপেন করে এবং ওয়াকিটকির মাধ্যমে প্রতিটা মুহূর্তের খবর সে ইনহুকে জানায়। এদিকে জিহন ও তার বেস্ট ফ্রেন্ড দুইজনেরই বন্দুকের গুলি শেষ হয়ে যায়, যার জন্য তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, যার জন্য এই খবর সে ইনহুকে জানায়। এজন্য বন্দুকের গুলি আনতে কাং নামে একজন লোককে পাঠানো হয়। কাং তখন মাটিতে পড়ে থাকা মরা সোলজারদের কাছ থেকে সে বন্দুকের গুলি সংগ্রহ করে। তবে হঠাৎই বন্দুকের গুলির আওয়াজে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার জন্য সে আর সেখান থেকে নড়তে পারে না। এদিকে ওয়াকিটকি থেকে তাকে বারবার ডাক দেওয়া হয়, যার জন্য ক্যাট কোনো উপায় না পেয়ে ক্যাট নিজেই সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয়। এরপরে ইনহো জিহনকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তাকে বলে যে আমি নিচে একটা নকশা দেখেছি, আমার মনে হয় কন্ট্রোল রুম পিছন দিক দিয়েও রয়েছে, আমি গিয়ে সেখানে দেখে আসি। জিহন তখন তার উপর বিশ্বাস করে তার লাস্ট গুলিও তাকে দিয়ে দেয়। এরপরে আমরা ইনহোকে দেখতে পাই, ইনহো ঠিকই পিছনের দরজা চলে এসেছিল, তবে সে নিজে একটা চাল চালে। সে তখন একজন সোলজারকে মারে এবং সেই সোলজারের আওয়াজগুলো ওয়াকিটকির মাধ্যমে সে জিহনকে শোনায়। জিহন মনে করে ইনহো হয়তো মারা গেছে, তবে ইনহো এখানে নাটক করে। জিহন জানতো না যে সে বন্ধুরূপে কত বড় প্রতারক। এদিকে ক্যাট সেখানে এসে অনেকগুলো বন্দুকের গুলি সংগ্রহ করে, তবে সে সেখানে দেখতে পারে অনেকগুলো সোলজার চলে এসেছে। সে সিদ্ধান্ত নেয় সোলজারদের সে মারবে, তবে
তবে সে এইখানে কাংয়ের মায়ের জন্য কিছু করতে পারে না। কাংয়ের মা তাকে মারতে নিষেধ করে। এদিকে পর্যাপ্ত গুলির অভাবে যারা তখন ফাইট করছিল সোলজাররা তাদের সবাইকে মেরে ফেলে। পর্যাপ্ত গুলির অভাবে সেখানেই স্যালেন্ডার করে। ঠিক তখনই সেখানে ফ্রন্টম্যান আসে। ফ্রন্টম্যান বলে, জিহন তুমি এখানে এসে অনেক খুশি তাই না? তবে তুমি এখানে যা করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই কথা বলে সে জিহনের বেস্ট ফ্রেন্ডকে গুলি মেরে সেখানেই মেরে ফেলে। জিহন এটি দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। ফ্রন্টম্যান আসলে এই কাজটা করেছিল শুধুমাত্র জিহনের ভিতরে থাকা আগুনকে আরও বাড়িয়ে দিতে। জিহন নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে দেখে অনেক বেশি চিল্লাতে থাকে। দেন এই সিনের মাধ্যমে আমাদের সিজন 2 এখানে শেষ হচ্ছে। তো এই সিরিজে যদি সিজন 3 আসে তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। তাছাড়া ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।